হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা পড়াশোনার টেস্ট পেপার সলভ করছিলাম। পড়াশোনার টেস্ট পেপারের শর্ট কোশ্চেন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে এবং অনেক চ্যাপ্টারের আমরা 1, 2, 5, 6, 7, 8 এই 4টে দাগের যে বড় কোশ্চেন সেগুলো সলভ করেছি। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে 12, 13, 14, 15 এই দাগের কোশ্চেনগুলো আমরা এবার সলভ করতে শুরু করব। তো আজকে আমরা শুরু করছি 451 পেজের যে কোশ্চেন, 451 পেজের 12, 13, 14, 15 দাগের কোশ্চেন সলভ শুরু করবো। 451 পেজ থেকে শুরু করছি। 451 পেজের 12 দাগ, 13 দাগ, 14 এবং 15 এই 4টে দাগের কোশ্চেন সলভ করবো। ক্লাস 10 সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে এবং এই যে আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে এবিটিএ টেস্ট পেপার এর সলিউশন, রায় মার্টিনের সলিউশন, সালেট কোশ্চেনের সলিউশন সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা প্লেলিস্টে গিয়েও এগুলো পেয়ে যাবে। ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, ক্লাস 11 এবং 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে করা আছে, ঠিক আছে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 451 পেজের ম্যাথের 12 দাগ থেকে শুরু করছি। 12 দাগের 1 থেকে। 12 দাগের 1 বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12। তাহলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান নির্ণয় করতে বলেছে। আমরা ধরি দুটি কোণের যোগফল বলে দিয়েছে আর তাদের বিয়োগফলটা বলা আছে, ঠিক আছে। তাদের মানটা নির্ণয় করতে হবে। ধরি বড় কোণটি x এবং ছোট কোণটি y। ধরি বড় কোণটি x এবং ছোট কোণের মান y। অতএব x + y = 135 ডিগ্রি বলা আছে, এটা 1 নম্বর দাও। আর বিয়োগফল মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, সেই জন্য আমরা বড় ছোট উল্লেখ করে রেখেছি। বড় ছোট উল্লেখ করবে অবশ্যই, ঠিক আছে। = কত বলা আছে? বিয়োগফলের মান মানে তাদের অন্তর π/12। অতএব x - y = কত? পাই এর মান 180 ডিগ্রি বাই 12 বা x - y এটা হয়ে যায় 15 ডিগ্রি, তাই তো। 12 × 12 = 60, 5 × 12 = 60। এটাকে 2 নাম্বার দাও। তাহলে 1 + 2 করো। 1 + 2 করে পাই x + y 135 ডিগ্রি আর x - y 15 ডিগ্রি। প্লাসে মাইনাসে কেটে গেল। 2x = 150 ডিগ্রি। x = 150/2। অতএব x = 75 ডিগ্রি। এবার দেখো আমাদের কাছে আছে 1 থেকে পাচ্ছি, 1 থেকে পাই x এর মানটা যদি বসিয়ে দিই 75 + y = 135 ডিগ্রি বা y = 135 - 75 = 25, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো দুটো কোণের আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম। এবার বৃত্তীয় মানও চেয়েছে, ষষ্ঠিক ও বৃত্তীয় মান। কোন দুটির কি চেয়েছে এখানে? কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। এবার আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = পাই রেডিয়ান বাই 180। আর 60 ডিগ্রি কত? পাই রেডিয়ান × 60 ডিগ্রি বাই 180। 60 দিয়ে কাটলে 3 আসছে, তার মানে π/3। আবার এখানে লিখবে 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = π/180 আর 75 ডিগ্রি পাই × 75 ডিগ্রি বাই 180। এইটা 15 দিয়ে কাটলে 5 × 15 = 75, 15 দিয়ে কাটলে 12 হবে। তাহলে এটা 5π/12। তাহলে লিখবে প্রথম কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান। প্রথম কোণের মানে বড় কোণের, ঠিক আছে, বা বড় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। বড় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। ষষ্ঠিক মান কত? বড় কোণের 75 ডিগ্রি, 75 ডিগ্রি ও 5π/12, ঠিক আছে এইটা। আর ছোট কোণের লিখবে ওইটা অতএব দিয়ে, অতএব ছোট কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান এটা 60 ডিগ্রি ও π/3। এইটা আছে। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 12 থেকে 2 এ যাচ্ছি। 12 থেকে 2 এর অঙ্ক।
কি বলেছে দেখো 12 থেকে 2 এর অঙ্ক। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলা আছে, সাইন স্কোয়ার 30 এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি। এবার দেখো মাইনাস সেক্স স্কোয়ার 60 মাইনাস সেক্স স্কোয়ার 60 ডিগ্রি, এইটা আছে। ঠিক আছে, সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস সেক্স স্কোয়ার 60। তাহলে বা সাইন 30 এর মান হাফ তার স্কোয়ার প্লাস 4 কট 45 এর মান 1 তার স্কোয়ার মাইনাস সেক 60 এর মান কত, সেক হচ্ছে cos এর অনন্য, cos 60 এর মান হাফ, cos 30 এর মান √3/2, cos 60 এর মান হাফ, তাহলে sec 60 cos এর অনন্য তার মানে 2, তাই তো, এটা হচ্ছে 2 তার স্কোয়ার। ঠিক আছে, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হাফ স্কোয়ার 1/4 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 4, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ চলে আসছে। ঠিক আছে, তাহলে কি বলছে, x এর মান নির্ণয় করো, অতএব x এর মান প্লাস মাইনাস হাফ। সহজ অঙ্ক একদম, অতএব x এর মান প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, দেখে নাও, দেখো 12 থেকে 2 এর হয়ে গেল, 12 থেকে 3 এর অঙ্কে যাচ্ছে। বারো থেকে 3 এর অঙ্ক দেখো, এটা বলা আছে প্রমাণ করতে বলেছে, তার মানে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, যেহেতু প্রমাণ করতে বলে দিয়েছে। বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি বলা আছে দেখো, বাম পক্ষ ইজ ইকুয়াল টু cot 12 cot 38, cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি, cot 52 cot 78 cot 60, cot 52 cot 78 cot 60। ঠিক আছে, আচ্ছা এটা ডান পক্ষে কি আছে, 1/√3 দেখাতে হবে। এইটা cot 12 যেমন আছে থাক, cot 38 যেমন আছে থাক, cot 52টাকে লিখছি 90 মাইনাস 38, 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, সেটাকে আমরা ভেঙে নিলাম 52টাকে। cot 78টাকে লিখছি 90 মাইনাস 12, 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে 78 ডিগ্রি হয়, সেটাকে ভেঙে নিলাম। আর এটা cot 60। ঠিক আছে, তাহলে এটা সে যাচ্ছে cot 12 cot 38, এটা cot 90 মাইনাস থিটা tan থিটা হয়, তাহলে tan 38 cot 90 মাইনাস থিটা tan থিটা হয়, tan 12 ইন্টু cot 60। ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো এই যে cot 12 মানে কি, cot 12 মানে 1/tan 12। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, 1/tan 12 ইন্টু এটা 1/tan, এই যে এইটা ছিল এটা আগের লাইনেই লিখে দাও, আগের লাইনে লিখে দিলেই মিটে যাবে। এটা cot 12 মানে 1/tan 12 ইন্টু 1/cot 38 মানে 1/tan 38। ঠিক আছে, আচ্ছা এইটা tan 12 উপর নিচ কেটে গেল, tan 38 কেটে গেল, আর এখানে পড়ে আছে cot 60। cot 60 এর মান কত, cot 60 এর মান হচ্ছে tan 60 √3, তাহলে cot 60 1 হয়ে যাবে 1/√3, 1/√3। ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ 1/√3 দেওয়া আছে তোমাদের প্রশ্নে দেখো, অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, দেখো কটটাকে ভেঙে নিয়েছি, এটা ট্যানে ঘুরে গেছে, আর এটাকে 1 করে নিয়েছি, কেটে গেছে cot 60 মান 1/√3, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা 12 দাগের হয়ে গেল, 13 দাগের দেখবে এবার।
13 দাগের একেরটা। 13 দাগের একের বলছে একটি 5 তলা বাড়ির ছাদ কোনো বিন্দু থেকে দেখলে 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। আচ্ছা, উন্নতি কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, মানে অনেকটা বেশি ওপরে আছে, আর অবনতি কোণ 30 ডিগ্রি। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসেব করি। এইটা মনে করো বাড়িটি, স্কেল ইউজ করবে অবশ্যই। এটা মনে করো বাড়ি, আর এটা মনে করো এখানে আছে, এইটা হচ্ছে মনুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা আছে মনে করো এইরকম, এইটা হয়ে যাচ্ছে বাড়ির ছাদ থেকে এই যে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, আর এই যে অবনতি কোণ মানে এইরকম এই চিত্রটা অঙ্কন করতে হবে। এইটা অবনতি কোণ মানে এইটা 30 ডিগ্রি বলা আছে, এইটা 30, তো এইটা 30 হলে এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এইটা 30 হলে এটা একান্তর কোণ, এইটাও 30 হচ্ছে। আর এটা 16 মিটার বলা আছে, এইটা 16 মিটার হলে এইটাও 16 মিটার। এবি মনে করো বাড়ি, আর সিডি মনে করো মনুমেন্ট, এইখানটা হচ্ছে ই বিন্দু। তাহলে বিডি আর এই হচ্ছে বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব, ঠিক আছে। ধরা যাক এবি 5 তলা বাড়ি, এটা ভাষায় উল্লেখ করতে হবে, ঠিক আছে। ধরা যাক এবি 5 তলা বাড়ির উচ্চতা, আমরা ধরে নিচ্ছি এবি 5 তলা বাড়ির উচ্চতা, আর সিডি মনুমেন্টের উচ্চতা। এবি 5 তলা বাড়ির উচ্চতা, সিডি মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ বলে দিয়েছে। এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং ডি বিন্দুর অবনতি কোণ, এবং ডি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, বাড়ির উচ্চতা 16 মিটার, বাড়ির উচ্চতা 16 মিটার, মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, মানে বিডিটা বের করতে হবে। এখানে দেখো, অতএব এবি সমান ডি সমান 16 মিটার। আচ্ছা, এবি 16 মিটার হলে ডিও 16 মিটার হবে, এটা 16 লিখতে হবে, 16 মিটার, ঠিক আছে। আচ্ছা, কোণ সিএই সমান 60 ডিগ্রি, আর কোণ ইএডি সমান কোণ এডিবি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। এবার দেখো, ত্রিভুজ এবিডি থেকে পাই, অতএব ত্রিভুজ এবিডি থেকে পাই tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি হয় এবি বাই বিডি। tan 30 ইকুয়াল টু 1/√3, এবির মান হচ্ছে 16, বিডি কোনাকুনি গুণ করলে বিডি ইকুয়াল টু 16√3 আসছে। দেখো, বিডি ইকুয়াল টু 16√3, এইটাই কিন্তু মনুমেন্ট ও বাড়ির মধ্যে উচ্চতা, ঠিক আছে। তাহলে বিডি যদি 16√3 হয়ে যায়, এইটা যদি 16√3 মিটার হয়, তাহলে এইটাও হবে 16√3 মিটার। অতএব বিডি সমান এই ইকুয়াল টু 16√3 মিটার, ঠিক আছে। অতএব ত্রিভুজ সিএই থেকে পাই, সিএই থেকে পাই tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিই বাই ভূমি হচ্ছে এই, তাহলে tan 60 হয়ে যাচ্ছে √3 সিই, আর এই হচ্ছে 16√3। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো সি ইকুয়াল টু কত হয়ে যাবে, এই যে 16√3 ইন্টু √3, তাহলে দুটো √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 16 ইন্টু 3 348 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 48, ঠিক আছে। অতএব সিডি ইকুয়াল টু
সিই প্লাস ডিই। সি হচ্ছে 48 মিটার প্লাস ডি হচ্ছে 16 মিটার ইজ ইকুয়াল টু 64 মিটার। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা ইজ ইকুয়াল টু 64 মিটার, আর বাড়ি ও মনুমেন্টের দূরত্ব 16√3 মিটার। ঠিক আছে, দেখো মনুমেন্টের উচ্চতা চেয়েছে আর বাড়ি ও মনুমেন্টের দূরত্ব চেয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবেই করতে হবে, লেখাগুলো এইভাবে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, আর চিত্রটা অবশ্যই পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে, স্কেল পেন্সিল ইউজ করবে। নেক্সট দেখো 13-2। তার 2 কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। আচ্ছা, উন্নতিকোণ 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রি মানে এই ছায়া আর এর সমান, তাহলে এর থেকে একটু বাড়াতে হবে। এই চিত্র স্কেল পেন্সিল ইউজ করে অঙ্কন করবে। ঠিক আছে, 45 ডিগ্রি মানে মোটামুটি এইখানে হচ্ছে সমান জায়গা, দুদিকে সমান নিতে হবে। এটা এ বি সি ডি। ঠিক আছে, এইটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে ধরা যাক সিওডি একই সমতলে অবস্থিত দুটি বিন্দু, হ্যাঁ, এবি স্তম্ভের উচ্চতা, এবি স্তম্ভের উচ্চতা ধরা যাক এবি স্তম্ভের উচ্চতা, এটা আমরা ধরে নিচ্ছি এবি স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, আচ্ছা সিওডি একই সমতলে অবস্থিত দুটি বিন্দু, সিওডি একই সমতলে অবস্থিত দুটি বিন্দু। সি বিন্দু সাপেক্ষে বলছে সমতলে অবস্থিত সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে এইটা 60 মিটার, হ্যাঁ, সিডিটা ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয় বলছে। তাহলে সি বিন্দু সাপেক্ষে, সি বিন্দু সাপেক্ষে এ এর উন্নতিকোণ, এর উন্নতিকোণ 45 ডিগ্রি এবং ডি বিন্দু সাপেক্ষে এ এর উন্নতিকোণ 30 ডিগ্রি। ঠিক আছে, সিডি সমান 60 মিটার, সিডি এর দূরত্ব 60 মিটার। ঠিক আছে, এবার দেখো সিডি এর দূরত্ব 60 মিটার। এবার ত্রিভুজ উচ্চতাটা চেয়েছে, অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই tan 45 is equal to AB by BC, tan 45 1 AB by BC, অতএব BC is equal to AB হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ত্রিভুজ ABD থেকে পাই। এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আছে, তোমাদের বইয়েও এই ধরনের অঙ্ক অনেক আছে। দেখবে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস 10 তোমাদের বইয়ের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে, চ্যানেল প্লেলিস্টে গেলে সমস্ত অঙ্কগুলো তোমাদের বইয়ে যা আছে সমস্ত কিছু করে দেওয়া আছে, সেখানেও দেখবে এই ধরনের অঙ্ক আছে। ত্রিভুজ ABD থেকে পাই tan 30 is equal to tan 30 পুরোটা, তাহলে লম্ব বাই ভূমি AB বাই BD, তাই তো। tan 30 মান হচ্ছে 1/√3 is equal to AB বাই BD-টাকে ভেঙে নাও, BD-টাকে BC প্লাস CD তে ভেঙে নাও, তাহলে 1/√3 এটা হয়ে গেল, এটা AB, আবার BC এর মান এখানে বেরিয়েছে AB, তাহলে আমরা BC এর জায়গায় AB বসে নিলাম, আর CD হচ্ছে 60 মিটার, 60। ঠিক আছে, এইটা আসছে। এবার কোনাকুনি গুণ করো, এইটা আসছে
√3ab ইজ ইকুয়াল টু ab প্লাস 60, এইটা এলো। √3ab ইজ ইকুয়াল টু ab প্লাস 60, এই মানটা চলে আসছে। ঠিক আছে, বা এটা আসছে √3ab মাইনাস ab ইজ ইকুয়াল টু 60, বা ab কমন নিলে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 60। অতএব এটা আসছে কত বেশি যাচ্ছে, ab ইজ ইকুয়াল টু 60 বাই √3 মান 1.732, এইটা -1, তাই তো? এটা বাই আকারে হয়ে যাবে -1। অতএব ab ইজ ইকুয়াল টু 60 বাই 0.732, দশমিক উপরে উঠে গেলে 1000, এইটা আসছে। ঠিক আছে, তাহলে ab সমান কত হয়ে যাচ্ছে, ab সমান 7, 3, 2 আর 6, 1, 2, 3, 4, এইটা। তাহলে এই ভাগটা করলে 732 দিয়ে 60000, এই ভাগটা করলে আমরা ab এর অ্যাকচুয়াল মানটা পেয়ে যাব, যেটা স্তম্ভের উচ্চতা। আচ্ছা, 7 8 56, 8 খাবে প্রথমেই। 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 3 8 24 হাতে থাকে 25, 5 হাতে থাকে 2, 7 8 56, 2 58, 6 কয়ে 10, 4 10 হাতে থাকে 1, 5 থেকে 6, 6 কয়ে 10, 4 10 হাতে থাকে 1, 9, 9 কয়ে 10, 1 10, এটা শূন্য নেমে যাচ্ছে। ঠিক আছে, 1 খাবে 732, 2 কয়ে 10, 8 10 হাতে থাকে 1, 3 থেকে 4 0 0, 7 কয়ে 14, 7 14। ঠিক আছে, দশমিক নিচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, 9 খাবে, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 3 9 27 আর 1 28, 8 হাতে থাকে 1, 7 9 63 আর 1 64, 8 কয়ে 10, 2 10 হাতে থাকে 1, 9 কয়ে 18, 9 18 হাতে থাকে 1, 4 5, 5 কয়ে 10, 5 10 হাতে থাকে 1, 7 8, দশমিকের জন্য আবারও একটা শূন্য, 5 9 আসছে, তার মানে আবারও 8 খাবে। ঠিক আছে, তাহলে 81.98 আমরা নিতে পারি। 81. আচ্ছা 59 আসছে, 5920, তাহলে 81 708 হয়েছে, দশমিকের জন্য শূন্য, আর 9 খাওয়ালে 9 দুগুণ 18 থেকে 1, 3 9 27 28 8 থেকে 2, 7 9 63 7 9 63 63 দিয়ে 65 হচ্ছে, তো 2 9 60 9 9 9 18 থেকে 5 থেকে 6 6 10 4 10 শূন্য, এইটা আসছে। 4920, 49 হয়ে গেলে 6 7 42, 7 7 49, 6 খাচ্ছে, 6 খাচ্ছে, এটা তাহলে হচ্ছে 81.96, 81.96 প্রায়, এটা নিচ্ছি। ঠিক আছে, এখানে উত্তর লিখে দেবে, স্তম্ভের উচ্চতা 81.96 মিটার প্রায়, স্তম্ভের উচ্চতা 81.96। অতএব স্তম্ভের উচ্চতা 81.96 মিটার, এখানে প্রায় অবশ্যই লিখবে। ঠিক আছে, দেখো 13 দাগের দুটো অঙ্ক ছিল, দুটোই কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি 14 দাগে। দাগের একটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু পরিমাণ জল আছে। 3টে নিরেট শঙ্কু যাদের ব্যাস ও উচ্চতা যথাক্রমে 7 সেমি ও 6 সেমি, এবং 3টে নিরেট লোহার গোলক যাদের ব্যাস 7 সেমি সেই ড্রামে সম্পূর্ণ ডোবালো হলো। এর ফলে জলতল 5 সেমি বৃদ্ধি পেল। ড্রামের ব্যাস নির্ণয় করো। ধরি ড্রামের ব্যাসার্ধ, ড্রামের ব্যাস নির্ণয় করতে বলেছে, আমরা ড্রামের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরি ড্রামের ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, আচ্ছা 3টি শঙ্কু, এখানে দেখবে এইটা যদি একটা চোঙাকৃতির ড্রাম হয়, এখানে 3টি শঙ্কু আকৃতির জিনিস ফেলা হয়েছে আর 3টি গোলকের আকৃতি ফেলা হয়েছে। তাহলে জলতল যদি এরকম থাকে, ধরো 5 সেমি বৃদ্ধি পেয়েছে এতটা, মানে এইটা জলতলটা বৃদ্ধি পাচ্ছে, এই আয়তনটা কার সমান আয়তন হবে? এই 3টে যে আয়তনের সমষ্টি তাদের সঙ্গে সমান হবে। তাহলে এই আয়তনটা আর এই যে এই 3টে আর এই 3টে, এই 6টার আয়তনের সমষ্টি যোগ করে
সেই আয়তন যেটা হবে আর এই আয়তন সেটাকে সমান করে দিলে আমরা আর এর মানটা বের করবো এইভাবে, ঠিক আছে। তো এই ড্রামের ব্যাসার্ধ 8 সেমি আর জলতল বৃদ্ধি পেয়েছে চোঙের জলতল বৃদ্ধি পেয়েছে 5 সেমি, ঠিক আছে। এইটা জলতল বৃদ্ধি পেয়েছে 5 সেমি। তাহলে বর্ধিত জলের আয়তন কত? যেটা বর্ধিত জলের আয়তন সেটাই হবে ওই যে জিনিসগুলো চোঙে ফেলা হয়েছে তাদের আয়তনের সমষ্টিটা, সেটাই, কারণ এটা পড়েছে বলেই সেটা বৃদ্ধি পেয়েছে। অতএব বর্ধিত জলের আয়তন, বর্ধিত জলের আয়তন ইজ ইকুয়াল টু, তাহলে চোঙের সূত্র প্রয়োগ হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে এটা চোঙে যেহেতু আছে পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ, এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার ঘন সেমি, ঠিক আছে। এবার দেখো একটি শঙ্কুর ব্যাস এত সেমি, শঙ্কুর ব্যাস এত সেমি আর উচ্চতা এত সেমি। শঙ্কুর ব্যাস 7 সেমি, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 7/2 সেমি আর শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু, শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা 6 সেমি, অতএব একটি শঙ্কুর আয়তন 1/3 পাই 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। 3 কেটে গেলে 2 হয়, ইজ ইকুয়াল টু 7/2 মানে এটা 49/4 পাই ইন্টু 2, এত ঘন সেমি। এটা কেটে গেলে 2, 49 পাই বাই 2 ঘন সেমি, তাই তো। দেখো 49 হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অতএব তিনটি শঙ্কুর আয়তন 3 দিয়ে গুণ হবে, 3 ইন্টু 49 পাই বাই 2 ঘন সেমি, ঠিক আছে। 3 9 27 7 থেকে 2, 3 4 12 দিয়ে 14, এত পাই বাই 2 ঘন সেমি। এইটা হলো তিনটি শঙ্কুর আয়তন। এবার দেখো এখানে বলছে আরো কি ফেলা হয়েছে, 3টি লোহার গোলক ফেলা হয়েছে যাদের ব্যাস 7 সেমি। একটি লোহার গোলকের ব্যাস সমান 7 সেমি, অতএব গোলকের ব্যাসার্ধ 7/2 সেমি, অতএব একটি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর মানে 7/2 তার কিউব, এত ঘন সেমি, ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 2 ইন্টু 2 ইন্টু 2, এত ঘন সেমি। এইটা কেটে গেল, এখানে 2 থাকবে, এই 2 আবার কেটে গেল। 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 7 9 63 3, 7 9 63 3, হাতে 6, 4 7 28 6 34, এত পাই বাই 3 2 6, এত ঘন সেমি। তাহলে তিনটি গোলকের আয়তন 3 দিয়ে গুণ 343 পাই ইন্টু 3/6, এত ঘন সেমি। এটা কেটে গেলে 2 আসছে, তাহলে 343 পাই বাই 2 ঘন সেমি, এটা আসছে। দেখো তাহলে এবার দেখো তিনটি শঙ্কু ও তিনটি গোলকের মোট আয়তন বের করো। এটা এসে গেছে আমাদের 5 পাই আর স্কোয়ার, ঠিক আছে। 5 পাই আর স্কোয়ার আমরা লিখে রাখলাম বর্ধিত জলের আয়তন। তাহলে তিনটি শঙ্কু ও তিনটি গোলকের মোট আয়তন এখানে মুছছি একটু, দেখো অতএব তিনটি শঙ্কু ও তিনটি গোলকের মোট আয়তন ইজ ইকুয়াল টু 147 পাই বাই 2 প্লাস 343 পাই বাই 2, এত
ঘন সেমি ইজ ইকুয়াল টু 2 লসাগু হলে 147 পাই প্লাস 343 পাই ঘন সেমি 2 পাই 7 আর 3 10 শূন্য হাতে 1 4 আর 4 8 আর 1 9 ঠিক আছে 3 আর 1 4 এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? অতএব শর্তানুসারে 5 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 490 পাই বাই 2। বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 490 পাই বাই 2 ইন্টু 1/5 পাই। পাই দিয়ে কাটলে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, পাই পাই কেটে যাচ্ছে। আচ্ছা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 10, 5 দুগুণে 10। 5 দিয়ে কাটলে 5 4 20, 5 4 20, 4 45, 5 9 45। বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7। অতএব আর ইজ ইকুয়াল টু 7। অতএব 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 14। ঠিক আছে, তাহলে উল্লেখ করবে, বলছে ড্রামের ব্যাস নির্ণয় করো। অতএব ড্রামের ব্যাস 14 সেমি। অতএব অঙ্কটা একটু বড়, দেখো, ড্রামের ব্যাস সমান 14 সেমি। ঠিক এইভাবে করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা বি দেয়া আছে, বি হবে না, 2 এর দাগ হবে, 14 দাগে 2 হবে। হ্যাঁ, 2 এর অঙ্ক কি বলছে দেখো। বলেছে 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট, আচ্ছা 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেমি পুরো হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে? আচ্ছা, টিউবলাইটের বহিঃপরিধি ধরি টিউব লাইটের বহি ব্যাসার্ধ সমান R1 সেমি। টিউব লাইটের বহি পরিধি, টিউবলাইটের বহি পরিধি 11 সেমি সমান 11 সেমি। অতএব শর্তানুসারে পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর। আমরা এখানে ব্যাসার্ধ R1 ধরে নিয়েছি, তাহলে 2 পাই R1 ইজ ইকুয়াল টু পরিধিটা 2 পাই R1 ইজ ইকুয়াল টু 11। অতএব 2 ইন্টু 22/7 ইন্টু R1 ইজ ইকুয়াল টু 11, বা R1 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 7/22 ইন্টু হাফ। এইটা কেটে গিয়ে 2 হলো, বা R1 ইজ ইকুয়াল টু 7/4, বা R1 ইজ ইকুয়াল টু 1.4 দিয়ে 7কে ভাগ করলে 4 একে 4, 3 দশমিকের জন্য 0, 4 7 28, এইটা হয়ে যাচ্ছে 2 দশমিকের জন্য, এটা 2 হয়ে যাচ্ছে দশমিকের জন্য, এটা 4 5, এটা দশমিকের জন্য 0, 4 5 20 হয়ে যাচ্ছে 1.75। অতএব বহিঃ ব্যাসার্ধ, অতএব বহিঃ ব্যাসার্ধ 1.75 এত সেমি। কাঁচটি 0.2 সেমি পুরু। অতএব অন্তঃব্যাসার্ধ, যেহেতু কাঁচটি অতটা মোটা, তাহলে বহিঃব্যাসার্ধ থেকে অতটা বিয়োগ করে দিলে অন্তঃব্যাসার্ধ বেরিয়ে যাবে কাঁচটির। অন্তঃব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 1.75 মাইনাস 0.2 এত সেমি। তাহলে 1 পয়েন্ট কত হবে? এটা 5 আসছে, 1.55 সেমি এইটা আসছে, দেখো, ঠিক আছে। তাহলে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগবে? টিউবলাইটটি এত সেমি লম্বা, লিখে দাও,
টিউবলাইটটি 105 সেমি লম্বা, তাই তো? অতএব একটি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে, অতএব একটি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে ইজিক্যাল টু, একটি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে পাই আর স্কোয়ার এইচ। পাই এর মান এইটা R1 মাইনাস R2 ফর্মুলা হবে, এটা হচ্ছে 1.75 তার স্কোয়ার মাইনাস 1.55 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 105, ঠিক আছে? এর এককটা লিখবে উচ্চতা 105, টিউবলাইটের দৈর্ঘ্যটা 105 বলেছে এত সেমি, এইটা উচ্চতা হবে ঘন সেমি, হ্যাঁ ঘন সেমি। তাহলে এবার দেখো এটা আমরা a প্লাস বি এ মাইনাস বি সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা সবচেয়ে সহজ হবে, এই প্রসেসটা ইউজ করবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু 105 এত ঘন সেমি। 7 দিয়ে এটাকে কেটে দাও, 7 একে 7, 5 7 35, 15 হয়ে যাচ্ছে। তাহলে আসছে 22 ইন্টু এই দুটোকে যোগ করলে 0, 10 হাতে 1, 7 আর 5 12, আর 13, 3 হাতে 1, 1 আর 2 আর 3, এইটা আসছে ইন্টু এটা 0.2 হবে ইন্টু 15, এই দশমিক উঠে গেলে 100, এই দশমিক উঠে গেলে 10, এত ঘন সেমি। 0 0 কেটে দাও, আচ্ছা এইটা কেটে গেলে 5 আসছে, 5 কেটে গেলে 5 3 15, ঠিক আছে? তাহলে এসে যাচ্ছে 3 22 66 ইন্টু 33/10 এত ঘন সেমি। আচ্ছা 66 আর 33 গুণ 3 6 8 থেকে 1, 3 6 থেকে 19, 198, 198, 8 58 17 7 থেকে 1, 8 58 17 7 থেকে 1, 9 থেকে 10, 10 থেকে 11, 1 থেকে 1, 1 থেকে 2, এইটা আসছে 2178/10 ঘন ইজ ইকুয়াল টু এত ঘন সেমি, 217.8 ঘন সেমি, ঠিক আছে? এইটা আসছে দেখো। তাহলে অতএব 5টি টিউবলাইট তৈরি করতে কত কাঁচ লাগবে? অতএব 5টি টিউবলাইটের জন্য কাঁচ লাগবে, এটা একটির জন্য, অতএব 5টি টিউব লাইট তৈরি করতে কাঁচ লাগবে ইজ ইকুয়াল টু 217.8 ইন্টু 5 এত ঘন সেমি। 50 40 0, একটা সংখ্যা রেখে দশমিক, হাত থেকে 4, 5 7 35 আর 4 39, 9, হাত থেকে 3, 5 থেকে 5, 5 আর 3 8, আর 5 দুগুণে 10 এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 1089 ঘন সেমি, ঠিক আছে? দেখো এটাই অ্যান্সার, প্রসেসটা দেখো। এরপর দেখো 14 থেকে 2 হলো, এটা কিন্তু ভালো অঙ্ক, দেখে রাখো ভালো করে। এবার আমরা 3-এর অঙ্কে যাব, 14 থেকে 3-এর অঙ্ক। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? তাহলে প্রতি বর্গমিটার খরচ, তাহলে আগে পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। শঙ্কু হচ্ছে এইটা, যদি শঙ্কু হয় এইগুলো হচ্ছে এই দুদিকটা, এটা হচ্ছে পার্শ্ব, এটা অ্যাকচুয়ালি গোলক টাইপের, গোল হয়, এটা এই ওপরের যে তলটা গোল হয়, যেমন বাতরে ক্যাপ যেমন হয়, সেই তার গোল ওপরের দিকের অংশ, নিচের দিকটা ফাঁকা হয়। আবার নিরেট শঙ্কু হলে নিচের দিকটা ফাঁকা হবে না। আচ্ছা, শঙ্কুর ভূমির ব্যাস 21 মিটার, শঙ্কুর ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 21 মিটার, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 21/2 মিটার। আচ্ছা, শঙ্কুর উচ্চতা 14 মিটার, শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু 14 মিটার। আচ্ছা, তাহলে আমাদের পাই আর এল দরকার হয়, অতএব তির্যক উচ্চতা কত হবে?
উচ্চতার এটা জানা থাকলে আমরা তির্যক উচ্চতা বের করে ফেলতে পারবো, কারণ এই দুটো স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাই তো? মানে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার হয় আমরা জানি। তাহলে আর মানে এইটাকে ভাগ করলে এটা 10.5 লিখতে পারো, এত মিটারও লিখতে পারো। এটা হচ্ছে 10.5 এটা স্কোয়ার প্লাস 14 স্কোয়ার এত মিটার। ঠিক আছে, 10.5 না লিখে আমরা 10.5 না লিখে আমরা দেখো পড়ে গেল হাত থেকে, এটা 10.5 না লিখে আমরা লিখছি 21/2 তার স্কোয়ার এত মিটার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 441/4 প্লাস 196 এত মিটার আসছে। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এটা 4 আসছে, 441 প্লাস 4×6 = 24, 4×6 = 24, হাতে 2, 4×9 = 36, 2 8, হাতে 3, 4×4 = 3, 7 এত মিটার। ইজ ইকুয়াল টু এটা 4 আসছে, 4×1 = 5, 8×4 = 12, 2 হাতে 1, 7×4 = 11, 12 এত মিটার। এটা রুট করলে তার মানে 35/2 হয় এটা এত মিটার। তির্যক উচ্চতা 35/2। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে দাগটা হলো, আচ্ছা ডাস্টারটা পড়ে গেল হাত থেকে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল, পাই এর মান 22/7 ইন্টু আর কত 21/2 লেখো, পাই আর এল, এল এর মান হচ্ছে 35/2 এত বর্গমিটার। ঠিক আছে, 7 কেটে গেল 5 দিয়ে, 5 7 35, 2 কেটে গেল 11 দিয়ে, আর একটা 2 কাটছে না, এটা রেখে দাও এই আকারে। ঠিক আছে, 5 11 55 ইন্টু 21/2 বর্গমিটার। এটা গুণ না করলেও হবে। ঠিক আছে, পরে আমরা গুণটা করে নেব। এবার লিখবে, এখানে দেখো রং করতে পার্শ্বতলটা রং করতে 1 বর্গমিটারের খরচ হয় 1.50 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 1.50 টাকা। আর 55 ইন্টু 21/2 এত বর্গমিটারে খরচ হবে 55 ইন্টু 21 ইন্টু 1.50/2 এত টাকা। ঠিক আছে, এখানে দশমিক উঠে গেলে ইন্টু 100, এইটা কেটে গেল। ঠিক আছে, 10 আছে, কোনোভাবে কাটছে না এটা, 5 3 15, 5 2 10। ঠিক আছে, নিচে 4 হয়ে যাচ্ছে এত টাকা। গুণফলটা কত? 55 ইন্টু 63। তাহলে 63কে 55 দিয়ে গুণ করলে 5 3 15 5। এটা দেখো যখনই গুণ থাকবে যে এইরকম, যে যখনই গুণ থাকবে যে হয় 55 ইন্টু 63, 44 ইন্টু 63, যে 66 ইন্টু 63 বা 33 ইন্টু 63, নিচের যে মানটা যখন গুণ করে দেখতেই হবে, নিচের মানটাকে, যে মানটা রিপিট আছে, রিপিট ডিজিট যেটা 55 2 বার 5, সেটাকে নিচে রাখবে। কারণ এই যে 3 5 15 5 হাতে 1, 5 6 30 আর 1 31, সেটা গুণ করলে দ্বিতীয়বারটা আবার 5 দিয়ে, তোমাকে আর কিছু ভাবতেই হলো না, চোখ বুঝে 315 আবার বসিয়ে দিলে, এই যে। ঠিক আছে, কিন্তু যদি 63টাকে নিচে রাখতে দুবারই তোমাকে কষে দেখতে হতো। এটা হচ্ছে 5, 5 আর 1 6, 3 আর 1 4 3, এটা হচ্ছে 3465। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা? 4 8 32, 2 26, 4 6 24, হ্যাঁ 2 25, 4 6 24, দশমিকের জন্য 10, 4 2 8, 4 5 20 এত টাকা। তাহলে রং করতে খরচ হবে 866.25 টাকা। তাহলে রং করতে মোট খরচ হবে, শঙ্কুর পার্শ্বতল রং করতে, অতএব শঙ্কুর পার্শ্বতল রং করতে মোট খরচ হবে 866.25 টাকা। ঠিক আছে, দেখো হলো। এবার দেখো 15 দাগে যাব, রাশিবিজ্ঞান। 15 দাগে 3টা অঙ্ক আছে, ওই অঙ্কগুলো লেখার বেশি দরকার নেই, চটপট হয়ে যাবে।
15 এক দেখো, 15 কি বলছে, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী যেটা দেওয়া আছে তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, যেটা শ্রেণী আছে 0 to 5 এরকম শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, তাই তো? দেখো শ্রেণী পরিসংখ্যা যেরকম দেওয়া আছে আমরা লিখছি, শ্রেণী আর পরিসংখ্যা, এটা স্কেল ধরে লিখবে এইভাবে। কটা মান আছে? 1 2 3 4 5 6 7, 7টা ছক আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7, 0 থেকে 5 পরপর 35 পর্যন্ত, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, ঠিক আছে? এইটা গেল। আচ্ছা 0 থেকে 5 কত কথা আছে? 5 12 18 28, 5 12 18 28, 17 12 8, 17 12 8, ঠিক আছে? এইটা। এবার দেখো তাহলে এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা হচ্ছে? সংখ্যাগুরু শ্রেণীটি হচ্ছে এইটা, সবচেয়ে বেশি বার আছে, অতএব সংখ্যাগুরু শ্রেণী হবে, সংখ্যাগুরু শ্রেণী হবে এইটা 15 থেকে 20। রাশিবিজ্ঞানের যা অঙ্ক দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, তোমাদের বইয়ের যা অঙ্ক সমস্ত কিছু রাশিবিজ্ঞানের যে 26.1 2 3 4 চারটে পার্টেরই অঙ্ক আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে, বইয়ের অঙ্কগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। বেশিরভাগ অঙ্ক যা পড়ে বইয়ের অঙ্কই বেশি পড়ে, বা বইয়ের সেই জাস্ট সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে, সেই টাইপের অঙ্কগুলো পড়ে। বইয়ের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলেই হবে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে? এবার দেখো এইটা হলো সংখ্যাগুরু শ্রেণী হয়ে গেল। এবার তাহলে সংখ্যাগুরু মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা কি কি মান পেয়ে যাচ্ছি দেখো, তাহলে f1 আর f0 এর মানটা নির্ণয় করছি। দেখো f1 কত, অতএব f1 হয়ে যাচ্ছে এটা 28, f0 কত 18, তাই তো? আচ্ছা f2 কত 17, ঠিক আছে? f2 17 এখানে, f1 28, f0 18, f2 17, h এর মান 5 আর l হচ্ছে এইটা, h এখানে 5, এই যে দেখতে পাচ্ছ 5 এর কোণে অন্তর, আর l কত, l ইজ ইকুয়াল টু এই যে নিম্ন মানটা এটা 15, সংখ্যাগুরু শ্রেণীর নিম্নমান। সংখ্যাগুরু মানটা যেটা হবে, যেহেতু এইটা সংখ্যাগুরু শ্রেণী, দেখবে সংখ্যাগুরু মানটা এদের মধ্যেই আসবে, 15 থেকে 20 এর মধ্যে। তুমি ওখানে বুঝতে পারবে যে তোমার ক্যালকুলেশন সঠিক হয়েছে না সঠিক হয়নি। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু কত হবে, l প্লাস, l এর মান কত 15 প্লাস, ঠিক আছে? 15 প্লাস, যেটা ফর্মুলা আমরা জানি f1 মাইনাস f0, f1 কত, f1 হচ্ছে 28 মাইনাস f0 হচ্ছে 18, 2 ইন্টু f1 মানে 2 ইন্টু 28 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h এর মান 5, এইটা দেখো, এটা সিম্পলিফাই করলেই হবে, ঠিক আছে? এটা কত আসছে 15 প্লাস 28 মাইনাস 18 10, 10 ইন্টু 5, 28 দুগুণে 56 মাইনাস 28 সাথে 15 5 হাতে 1 35 ইজ ইকুয়াল টু 15 প্লাস 50 আর 35 45 55 21 ইজ ইকুয়াল টু 15 প্লাস এটা 21 দিয়ে 50 কে ভাগ, 21 দুগুণে 42, 8 দশমিকের 0, 3 21 63, 17 দশমিকের জন্য 0, 8 দিয়ে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 2.38 প্রায় আসছে। এটা 2 দিলে দশমিকের জন্য 0 একটা শূন্য খেয়ে যাচ্ছে, তাহলে 2.38 টাইপের 2.38 মতোই আসছে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 2.38 15 দিয়ে 17.38 আসছে, ঠিক আছে? দেখো এই মানটা এলো 15 আর 20 মাঝেই মানটা এলো, ঠিক আছে? দেখে নাও।
তাহলে নির্ণয় সংখ্যাগুলোর মান এখানটা প্রায় লিখে দেবে, এটা প্রায় লিখে দিলে। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান 17.38, এটা হয়ে যাবে প্রায়। ঠিক আছে, দেখো এবার 15 দাগের 2 এর অঙ্কে যাব। 15 দাগের 2 দেখো, নেক্সট দেখো আবারও একটা তথ্য দিয়েছে, মধ্যমা বলে আছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে, মধ্যমান অঙ্ক দিয়েছে। রাশিবিজ্ঞানের অঙ্ক কোনোভাবেই ভুল করবে না, রাশিবিজ্ঞানের অঙ্ক একদমই সহজ। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু ঠিক করে করলেই হবে, শুধুমাত্র ফর্মুলায় বসাবে অঙ্ক হয়ে যাবে রাশিবিজ্ঞান অঙ্ক। এবার দেখো যেটা দিয়েছে, শ্রেণীর সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। শ্রেণীর সীমানা আর পরিসংখ্যা 0 থেকে 10 করে 50 থেকে 60 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইটা কি কি দেয়া আছে? 10, x, 25, 30, y 10, 10, x, 25, 30, y 10। ঠিক আছে, তথ্যের মধ্যমা 32, তথ্যের মধ্যমা সমান 32। এর সাহায্যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আর কি বলা আছে দেখো, আর পরিসংখ্যার সমষ্টি 100 বলা আছে। ঠিক আছে, পরিসংখ্যার সমষ্টি 100 বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখো তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করো, ওখানে লাগবে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব এখানে। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে পরপর যোগটা করতে হবে। দেখো এখান থেকে যোগ হয়ে আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা হয়ে যাবে এখানে 10ই হবে। এবার 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স প্লাস 25 ইজ ইকুয়াল টু 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স প্লাস 30, 65 প্লাস এক্স, 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 65 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 10 ইজ ইকুয়াল টু 75 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা। হ্যাঁ, অতএব 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100 বলে দেওয়া আছে। তথ্যের মধ্যমা এত আর পরিসংখ্যার সমষ্টি 100। পরিসংখ্যার সমষ্টি সমান 100, এখানে লিখবে অতএব শর্তানুসারে, এটা তাহলে সুন্দর হবে। ঠিক আছে, অতএব শর্তানুসারে বলে, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100 মাইনাস 75 বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25 আসছে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25। এবার দেখো, এবার আমাদের মধ্যমার সূত্র ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা মধ্যমা বলে দেওয়া আছে, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাবে? মধ্যমা শ্রেণী এখানে হয়ে যাবে, এখানে কত আসছে দেখো, মধ্যমা যেহেতু 32 বলা আছে, তাহলে মধ্যমা শ্রেণী নিশ্চয়ই এইটা হবে। এই যে 32 মধ্যমা, এটা 30 আর 40-এর মধ্যে পড়ছে, এখানে লিখছি আমরা। অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40 এর মধ্যেই মধ্যমাটা পড়েছে, তার মানে মধ্যমা শ্রেণী অবশ্যই এইটা হবে। ঠিক আছে, আচ্ছা
এবার দেখো এখানে আমাদের যে যে মান দরকার যে মধ্যমা নির্ণয়ের জন্য, তাহলে এল পেয়ে গেছি, তাই তো? মধ্যমা নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো আমরা মধ্যমা নির্ণয় করবো এখানে। তাহলে এখানে এল কত? অতএব এল ইজ ইকুয়াল টু 30, তাই তো? আর কি চেয়েছে? মধ্যমা নির্ণয়ের জন্য দরকার এফ, দরকার ফ্রিকোয়েন্সি, তাই তো? আচ্ছা, এইচ কত? এখানে এইচ হয়ে যাচ্ছে এইচ 10, তাই তো? এইচ ইজ ইকুয়াল টু 10, 10 এর পার্থক্য, এইচ ইজ ইকুয়াল টু 10 হয়ে গেল, ঠিক আছে? এইচ ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, আর সিএফ, তাই তো? সিএফ কোনটা হবে? সিএফ হয়ে যাবে আগের পদের, তাই তো? যেটা সমষ্টি করে আসছে মধ্যমা শ্রেণী, আর এনটা হয়ে যাবে সমষ্টি, এনটা হয়ে যাবে সমষ্টি। হ্যাঁ, তাহলে সিএফ কত? এইটা মধ্যমা শ্রেণী, তাহলে সিএফ হয়ে যাচ্ছে 35 প্লাস এক্স, আর এন ইজ ইকুয়াল টু এখানে বলে দিয়েছে 100। অতএব শর্তানুসারে লেখো, শর্তানুসারে বলে 32 তো মধ্যমা বলা আছে, 32 ইজ ইকুয়াল টু এল প্লাস, এল এর মান 30 প্লাস এটা এন বাই 2 মানে 100/2 মাইনাস সিএফ, সিএফ হচ্ছে এটা ব্র্যাকেট করে দাও 35 প্লাস এক্স, এইটা হয়ে যাবে ইন্টু এইচ হয়ে যায়, এইচ এর মান হচ্ছে 10 বাই এফ, তাই তো? n/2 সিএফ, এখানে ফ্রিকোয়েন্সি, তাই তো? হরে কি হয়ে যায়? এখানে হরে হয়ে যায় এফ, এফ এর মানটা কত? এটা এন হচ্ছে টোটালটা, ফ্রিকোয়েন্সি হচ্ছে পরিসংখ্যা শ্রেণীর, তার মানে এখানে আসছে যেটা পরিসংখ্যা শ্রেণীর, পরিসংখ্যা শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত? এটা পরিসংখ্যা শ্রেণীর ফ্রিকোয়েন্সি 30, তাই তো? এটা 30 আসছে, এই যে এটা এফ পরিসংখ্যা, এটা এফ, আর এটা হচ্ছে সিএফ ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখান থেকে দেখো এটা ব্র্যাকেট করে দাও একটা, তাহলে 32 মাইনাস 30, 30টাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, এইটা চলে আসছে, এইটা কেটে দাও, তাহলে এইটা 50 মাইনাস 35 মাইনাস এক্স বাই 3, বা 50 মাইনাস 35 হয়ে যাচ্ছে 15 মাইনাস এক্স বাই 3 ইজ ইকুয়াল টু 2, বা 15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 6, বা এক্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস 6, বা এক্স ইজ ইকুয়াল টু 9। এবার দেওয়া আছে, তাহলে অতএব এটা 1 দিলে 1 থেকে পাই, 9 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, ওয়াই ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, y is equal to 25 minus 9 16, অতএব x is equal to 9, y is equal to 16, এই দুটো ভ্যালু আসছে দেখো, x আর y এর মান নির্ণয় করতে বলেছে, x আর y এর মান এসে গেছে, ঠিক আছে? x is equal to 9 আর y is equal to 16, 15 দাগের 2 হয়ে গেল। লাস্ট অঙ্ক দেখো আজকের পেজের 15 দাগের 3, কি বলেছে? যৌগিক গড় দেওয়া আছে, p এর মান হিসেব করে লিখতে হবে, ঠিক আছে? এটা সহজ অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো, বলছে চল আর পরিসংখ্যা দেওয়া আছে, তাই তো? চল, এটা হচ্ছে চল, তার মানে xi, আচ্ছা পরিসংখ্যা তার মানে fi, আর xi fi, এইটা, ঠিক আছে? চল xi কত? 5 10 15 20 25, তাই তো? এটা দেওয়া আছে 5 10 15
20, 25। এগুলো স্কেল ইউজ করবে অবশ্যই, তোমরা স্কেলের সাহায্যে এগুলো টানবে রেখাগুলো। আচ্ছা, 5, 10, 15, 20, 25, আর এখানে দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে 6, 6p, 6, 10, 5, 6p, 6, 10, 5। ঠিক আছে, এইটা। এবার দেখো সামেশন অফ এফ আই কত। সামেশন অফ এফ আই পি প্লাস 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 6 27, পি প্লাস 27। এইটা আসছে 5, 6, 30, এইটা আসছে 10p, এটা 6, 15, 90, এটা 20, 10 কে 200, আর 5, 25 125। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 10p প্লাস, এটা চলে আসছে 200, 325, 325, তার মানে 415, 415 আর 30, 415 আর 30, 445, এইটা আসছে। ঠিক আছে, অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, 10p প্লাস 445 আর p প্লাস 27। তাহলে প্রদত্ত যৌগিক গড় 15, প্রদত্ত যৌগিক গড় 15। ঠিক আছে, প্রদত্ত যৌগিক গড় 15। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে সামেশন অফ এফ আই এক্স আই এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 10p প্লাস 445 বাই p প্লাস 27 ইজ ইকুয়াল টু 15, বা কোনাকুনি গুণ করে দিলে এটা হচ্ছে 15p প্লাস 27-এর সঙ্গে 15 গুণ করলে দেখো 27-এর সঙ্গে 15, 27 আজকে 270, 270 আর 5 গুণ হলে 135। তাহলে 270 আর 135, 270 প্লাস 135, 5, 7, 10 হাতে 1, 2 3 3 4, এটা আছে 405 ইজ ইকুয়াল টু 10p প্লাস 445 বা 15p মাইনাস 10p ইজ ইকুয়াল টু 445 মাইনাস 405। ঠিক আছে, এবার দেখো বা তাহলে 5p ইজ ইকুয়াল টু কত হবে, বা 5p ইজ ইকুয়াল টু 445 থেকে 405 মাইনাস 40, বা p ইজ ইকুয়াল টু 40/5, বা p ইজ ইকুয়াল টু 5 আসছে 40, 8 আসছে, দেখো 8। তাহলে বলেছে p এর মান হিসেব করো, অতএব p এর মান 8, অতএব p এর মান 8। দেখো দেখো ভালোভাবে। এর সাথে সাথেই আমাদের 451 পেজের ম্যাথের যে কোশ্চেন ছিল, সেই পেজের ম্যাথের কোশ্চেনের 12, 13, 14, 15 এই 4টে দাগের কোশ্চেন কমপ্লিট হলো সলিউশন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে। এবং এই পেজের তো শুধুমাত্র উপপাদ্য এবং সম্পাদ্য বাদ দিয়ে সমস্ত কিছু সলিউশন হয়ে গেল 451 পেজের। অন্য কোনো পেজের দীর্ঘ কোশ্চেন সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।